বলা হয় পানির অপর নাম জীবন, কিন্তু কি হবে যখন সেই পানি মানুষকে মারতে শুরু করে? ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে, যেখানে ভয়ানক এক দুর্যোগের কারণে পুরো শহর পানির নিচে তলিয়ে যায়, আর সেখানে অসহায়ের মতো মানুষজন নিজের জীবনকে বিসর্জন দেয়। এ যেন এক বাংলাদেশেরই প্রতিরূপ, তবে এর মাঝেই ফুটে উঠেছে সন্তানের প্রতি মা বাবার এক নিঃস্বার্থ ভালোবাসার চিত্র। তো তারা কি পেরেছিল সেই ভয়ানক দুর্যোগের সাথে লড়াই করতে, নাকি তাদেরকে নিয়ে গিয়েছিল কোনো এক অতল গভীরে? এইরকমই একটি সত্য ঘটনা নিয়ে নির্মাণ করা কোরিয়ান সার্ভাইভাল মুভি টাইটাল ওয়েভ। তো ভয়ানক এই মুভির আসল মজা পেতে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। সময়কালটা ছিল 2004 সাল। তখন আমরা কিছু জেলেদেরকে দেখতে পাই, তারা সমুদ্রের মধ্যে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ঝড় আসার কারণে তারা সেই উত্তাল সমুদ্রে পুরোপুরি ভেসে যায়। সংবাদটি রেস্কিউ টিম পাবার সাথে সাথেই তারা সেখানে কিছু উদ্ধারকর্মী পাঠিয়ে দেয়। সেখানে তারা সমস্ত জেলেকে উদ্ধার করতে পারলেও একজনকে উদ্ধার করতে পারে না, কারণ সেই জেলেটি ভারী কিছুর নিচে চাপা পড়েছিল। তবুও সেই উদ্ধারকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জেলেটি ইতিমধ্যেই বুঝতে পেরেছে সে আর এখান থেকে বাঁচতে পারবে না। তাই সে একজন উদ্ধারকর্মীকে বলে তার একটি ছোট্ট মেয়ে আছে, যার কিনা এখন পৃথিবীতে কেউই রইল না। যদি সম্ভব হয় সে তার মেয়েটিকে যেন আগলে রাখে। আসলে মা বাবারা বুঝি এমনই হয়, যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে সন্তানদের সুখের চিন্তা করে। তো আপনি কি নিজের মা বাবাকে ভালোবাসেন? অবশ্যই একটি লাইক করে জানাবেন। এরপর আমরা 2009 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে সই নামে একটি ছেলে তার ছোট বাচ্চার সাথে খেলা করছিল। তবে হঠাৎ করে সে কিছু একটা শব্দ শুনতে পায়, আর এরপর সে যখন বাইরে যায় সে দেখতে পায় তার মা একটি মেয়ের সাথে ঝগড়া করছিল। সই তখন তার মাকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। সই সেই মেয়েটির সাথে কথা বললে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম হলো ইয়ন। ইয়ন হলো সেই লোকটির মেয়ে যাকে আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। আর সেই উদ্ধারকর্মীটি আর কেউ নয়, সে ছিল চই। পরের সিনে আমরা কতগুলো আবহাওয়াবিদকে দেখতে পাই। তার মধ্যে কিম নামে একজন ব্যক্তি ছিল। সে তখন সবাইকে বলছিল, কয়েক মাস যাবৎ আমি খেয়াল করেছি যে এই শহরে ব্যাপক হারে ভূমিকম্প আর সুনামি হচ্ছিল, যা কিন্তু বড় ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগের লক্ষণ। এমনকি বন্যার কারণে এই শহরটি পানির নিচে তলিয়ে যেতে পারে। তবে দেখা যায় যে সেখানে থাকা কেউই কিমের কথা তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ কিমের কাছে এই বিষয়ে কোনো প্রকার প্রমাণ ছিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই কিমের তার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল, আর কিমের একটি ছোট্ট মেয়ে ছিল, কিন্তু সেই মেয়েটি জানতো না কিম হলো তার আসল বাবা। এর পরের সিনে আমরা হায়ন নামে একটি লোককে দেখতে পাই, যে সইয়ের ছেলেকে ভিক্ষুক সাজিয়ে ভিক্ষা করছিল। আর এর থেকে হয়তো বুঝতে পেরেছেন হায়ন লোকটি অতটাও ভালো না। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে পরীক্ষা করে জানতে পারে যে সমুদ্রের নিচে ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল। আর এর থেকেই সে বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি এই শহরটি পানির নিচে তলিয়ে যেতে পারে। তাই সে তখন বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তবে দেখা যায় যে তিনি কিমের কোনো কথারই গুরুত্ব দেয় না, আর বলে যে প্রতি বছরই এইরকম ভূমিকম্প হয়। এখন তোমার কথা শুনে যদি আমি লোকদের শহরের বাইরে পাঠিয়ে দেই, আর যদি শহরে বন্যা না হয়, তাহলে এর দায়ভার কে নিবে? তাই কিম তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই শহরের পাখিগুলো আতঙ্কিত অবস্থায় উড়াউড়ি করছিল, আর সমুদ্রে থাকা প্রাণীগুলো ডাঙ্গায় উঠে আসছিল। এ যেন ভয়ঙ্কর কিছুর আভাস। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইয়ন মন খারাপ করে বসেছিল, মূলত আজকে তার বাবার কথা মনে পড়ছিল। সই তখন বিষয়টি বুঝতে পারে, আর সে ইয়নকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এখানে আমরা সইয়ের কথা শুনে বুঝতে পারি সে ইয়নকে মনে মনে পছন্দ করে, কিন্তু সে তার ভালো লাগার কথা এখনও তাকে বলতে পারেনি। তাছাড়া সে সবসময় ইয়নের বাবা মারা যাওয়ার জন্য নিজেকেই দোষী মনে করত। পরবর্তী দিন আমরা দেখতে পাই ইয়ন সইকে নিয়ে তার বাবার কবরে আসে, কারণ সবসময় তার বাবার কথাই মনে পড়ত। সে তখন তার বাবার কবরের কাছে গিয়ে কান্না করতে থাকে, আর বলে, বাবা তুমি আবারও ফিরে আসো, তোমাকে ছাড়া আমি ভালো নেই। আসলে মা বাবার অর্থ সম্পদ নয়, মা বাবা থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর সই যখন বাসায় ফিরে আসে সে তখন তার আঙ্কেলকে দেখতে পায়, আর তাকে দেখা মাত্রই সই অনেকটা রেগে যায়।
মূলত এর প্রধান কারণ ছিল 2004 সালে যখন ইয়নুর বাবারা মাছ মারতে যায়, সেদিন তার আঙ্কেল বলেছিল আজকের আবহাওয়া সম্পূর্ণ ঠিক থাকবে, কোনো প্রকার ঝড় হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তারা যখন মাছ মারতে যায় হঠাৎ করেই ঝড় আসে, যার ফলে সেখানে ইয়নুর বাবা মারা যায়। আর এই বিষয়টির পর থেকে সই তার আঙ্কেলকে দু চোখে সহ্য করতে পারে না। এর পরের সিনে আমরা হায়ুন আর তার মাকে দেখতে পাই। হায়ুনের মা বলছিল, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তুমি যদি কোনো একটা কাজ করতে তাহলে খুব ভালো হতো। এই কথা শুনে হায়ুন কিছুটা বিরক্ত হয়। সে বলে, আমি যে ইন্টারভিউ দিতে যাব, আমার তো কোনো প্রকার জামা বা জুতা নেই। তখন হায়ুনের মা বলে, আমি যদি তোমাকে জুতা এনে দেই তাহলে তুমি কি ইন্টারভিউ দিতে যাবে? তখন আমরা দেখতে পাই হায়ুন কোনো কিছু না বলে সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সই সিদ্ধান্ত নেয় যে সে আজকেই ইয়নুকে তার ভালোবাসার কথা জানিয়ে দিবে, আর এরপর সে ফাইনালি ইয়নুকে প্রপোজ করে। তবে দেখা যায় যে ইয়নু এতে মনে মনে খুশি হলেও সে সইকে কোনো কিছু না বলেই চলে আসে। তবে দেখা যায় যে এই বিষয়টি যখন হায়ুন জানতে পারে, সে তখন ইয়নুকে সইয়ের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলে। সে জানায় যে সেদিন ঝড়ের দিন সই ইচ্ছে করে তোমার বাবাকে বাঁচায়নি, যার ফলে তিনি সেখানেই মারা যান। দেখা যায় এইসব কিছু শোনার পর ইয়নু অনেক মন খারাপ করে, কিন্তু সে কোনো কিছুই বলে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সই ইয়নুর কাছে এসেছিল তার ভালোবাসার উত্তর জানার জন্য, কিন্তু ইয়নু যখন কোনো কিছু বলতেই যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই পুরো শহর ভূমিকম্পের জন্য কেঁপে ওঠে। আর এই বিষয়টি দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। দেখা যায় যে সমুদ্রের পানি নিচের দিকে নামতে শুরু করে। কিমের বস তখন বুঝতে পারে যে কিম একদম ঠিক কথাই বলেছিল, কিন্তু এখন আর কি করার, অনেকটা দেরি হয়ে গিয়েছে। দেখা যায় যে ভূমিকম্পর কারণে পাহাড় পর্বত একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর একটু পর যখন ভূমিকম্প থেমে যায় সবাই ভাবতে থাকে তারা হয়তো নিরাপদ, কিন্তু এই নিরাপত্তা যে কিসের লক্ষণ তা কেউই আন্দাজ করতে পারেনি। দেখা যায় সমুদ্রের পানি ভয়ঙ্কর রূপ ধারণ করে শহরের দিকে এগিয়ে আসছিল। তবে সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো একটা করে ঢেউয়ের উচ্চতা ছিল 20 থেকে 30 তলা বিল্ডিংয়ের মতো, যা কিনা মুহূর্তে একটি শহরকে দুমড়ে মুচড়ে দিতে পারে। তখন চই আর ইয়নু সহ শহরের সমস্ত মানুষ তাদের প্রাণ বাঁচানোর জন্য সামনের দিকে ছুটতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই হায়ুনের মা তার জন্য জুতা কিনতে এসেছিল। শহরে যে এত বড় বিপর্যয় তিনি তার কোনো কিছুই আন্দাজ করতে পারেননি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পালানোর সময় একটি ছোট্ট বাচ্চা নিচে পড়ে যায়, আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য তার বাবা তাকে জড়িয়ে ধরে। আর দেখা যায় যে তাদেরকে পাড়িয়ে সমস্ত লোক পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ুন সহ সইয়ের মা আর ছেলে একটি ব্রিজের মধ্যে আটকে গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে সেই বিশাল ঢেউ তাদের কাছে এসে পড়েছিল। সেখানকার সবাই তখন নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে, কিন্তু সেই উত্তাল ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। দেখতে দেখতে মুহূর্তেই পুরো শহরটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তেই উঁচু উঁচু সব বিল্ডিংগুলো দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। দেখা যায় সমস্ত মানুষ সেই পানিতে ভেসে যেতে শুরু করে। সবাই তখন নিজের জীবন বাঁচানোর জন্য শক্ত কিছু আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এখানে দেখা যায় সই আর ইয়ন নিজের জীবন বাঁচানোর জন্য একটি বৈদ্যুতিক খুঁটি ধরে আটকে ছিল, কিন্তু তখনই ইয়নু খেয়াল করে যে দূরে আরেকটি বৈদ্যুতিক খুঁটি পানিতে পড়তে শুরু করেছে। ইয়ন আর সই তখন তাদের নিজের জীবন বাঁচানোর জন্য পানি থেকে উপরে উঠতে থাকে। তবে দেখা যায় যে সেখানে থাকা কিছু লোক বিষয়টি বুঝতে পারে না, আর সেই বৈদ্যুতিক খুঁটিটি পানিতে পড়া মাত্রই সেখানে থাকা শত শত লোক বৈদ্যুতিক শক খেয়ে মারা যায়। পরবর্তী সিনে আমরা কিম আর তার মেয়েকে দেখতে পাই, তারা গলা অবধি পানিতে আটকে পড়েছিল। এখানে কিম কোনো মতে তার মেয়েকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই বিল্ডিংয়ের লিফটে কিমের স্ত্রী আটকে পড়েছিল। আর ধীরে ধীরে পানি এতটাই বাড়তে শুরু করে যে সে বুঝতে পারে সে আর বাঁচবে না। তাই কিমের স্ত্রী তখন কিমকে ফোন করে, আর সে তার পূর্বের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর সে যখন কান্না করছিল ঠিক তখনই আমরা দেখতে পাই সেই জায়গা দিয়ে একটি লোক যাচ্ছিল, আর তিনি তখন লিফটের মধ্যে শব্দ শুনতে পেয়ে একটি রড দিয়ে সেই লিফটটি খুলতে সক্ষম হয়, যার ফলে সেই যাত্রায় কিমের স্ত্রী কোনো মতে বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই
সমুদ্রের মধ্যে একটি ছেলে আর মেয়ে আটকা পড়েছিল। উদ্ধারকর্মীরা সেখানে গেলে তারা মেয়েটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু যখনই তারা ছেলেটিকে উদ্ধার করতে যাবে সেই রশিটি ছিঁড়ে যেতে শুরু করে। সেই উদ্ধারকর্মীটি তখন বুঝতে পারে যে কোনো একজনই মাত্র উপরে উঠতে পারবে, তাই সে তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে সেই লোকটিকে বাঁচিয়ে দেয়। আসলে এই সিনটি দেখার পর নিজের অজান্তেই যেন চোখের কোণে পানি এসে যায়। হয়তো একেই বলে মনুষ্যত্ব। পরবর্তী সিনে আমরা কিম সহ তার স্ত্রীকে একটি বিল্ডিংয়ের ছাদে দেখতে পাই। মূলত এখান থেকেই উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে উদ্ধার করবে। তবে দেখা যায় এখানে প্রয়োজনের তুলনায় লোকজন অনেক বেশি ছিল। কিম আর কিমের স্ত্রী তখন তাদের সন্তানকে কোনো মতে সেই হেলিকপ্টারে তুলে দেয়। এখানে কিম আর তার স্ত্রী নিজের সন্তানের সুখের জন্য তাদের জীবনকে বিসর্জন দেয়। আর তার একটু পরেই সেই ভয়ঙ্কর ঢেউ এসে সেই বিল্ডিং সহ তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা সোই আর ইউনুকে দেখতে পাই। হঠাৎ করে সোইয়ের পা পিছলে সে পানিতে ভেসে যেতে শুরু করে। তৎক্ষণাৎ ইউনহু তাকে ধরে ফেলে, কিন্তু স্রোতের গতি বেশি হওয়ার কারণে সোইকে ধরে থাকতে তার কষ্ট হচ্ছিল। সোই তখন বুঝতে পারে যে সে যদি বেশিক্ষণ এভাবে ধরে থাকে তাহলে তারা দুজনেই মারা যেতে পারে। আর তখনই সোইয়ের সেই ইউনুর বাবার দেওয়া কথাটি মনে পড়ে, কারণ তিনি বলেছিলেন যদি সম্ভব হয় তুমি আমার মেয়েটিকে আগলে রেখো। তাই সোই তখন ইউনুকে বাঁচানোর জন্য তার হাতটি ছেড়ে দেয়। তবে দেখা যায় সৌভাগ্যবশত একটু দূরেই সোইয়ের আঙ্কেল ছিল। তিনি তখন সোইকে দেখা মাত্রই তার হাতটি ধরে ফেলেন। তিনি তখন সোইকে টেনে উপরে তোলেন। তবে দেখা যায় যে এই খুঁটিটি ছিল খুবই নড়বড়ে, মানে এখানে যে কোনো একজনই থাকতে পারবে। তবে দেখা যায় যে সোইয়ের আঙ্কেল তখন সোইকে বাঁচানোর জন্য নিজের জীবনকেই বলিদান করেন। এই সিনটা দেখার পর সোই তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে যাকে সারা জীবন অপমান করলো আর সেই তার জীবন বাঁচালো। এর পরের দৃশ্যে দেখা যায় এভাবেই হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়ে এই উত্তাল ঢেউ পুরোপুরি শান্ত হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে সেই ভয়াবহ দুর্যোগ পুরো শহরটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে বাকি মানুষগুলো বেঁচে ছিল সবাইকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তবে ভয়াবহ এই দুর্যোগে যারা অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয় সবাইকে সম্মান দেখানো হয়। আর এরই মধ্য দিয়ে শেষ হয় আজকের করুণ এই সত্য গল্পটি। বর্তমানে আমাদের দেশেও এইরকম পরিস্থিতি দেখা দিয়েছে, তাই আসুন আমরা সবাই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই, আর যাদের সামর্থ্য নাই তারা মন থেকে তাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।